নদীর ধারে শ্মশানটা বেশ পুরনো, চারিদিকে বড় বড় গাছ আর বিদ্যুৎ দড়ি নদীর দিকে ভেসে আসা জলীয় বাষ্পের সঙ্গে মিশে থাকা পুরা কাঠের আর ছাইয়ের গন্ধ। এমন কুয়াশাচ্ছন্ন শীতের রাতে শ্মশানে জেগে থাকার অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম। সৌরভ আর পিকু বসেছিল একটা ছোট টিনের শেডের নিচে, যেখানে সদ্যদা হওয়া মৃতদেহের চিতাটা এখন দিকে দিকে জ্বলছে। তাদের কাজ ছিল রাতভর চিতা পাহারা দেওয়া। সাধারণত কেউ এই কাজ করতে চায় না, কিন্তু সদ্য চলে যাওয়ার মানুষটি ছিলেন তাদের গ্রামের খুব প্রিয়জন, তাই স্বেচ্ছায় তারা এই ঝুঁকি নিয়েছে। তাদের হাতে টর্চ, সঙ্গে দুটো পুরনো কম্বল আর একটা কেরাসিনের কুপি। চারপাশে এমন গভীর স্তব্ধতা যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে বাজছে। কিরে পিকু, কিছু দেখতে পাচ্ছিস? সৌরভ ফিসফিস করে বলে। না রে, সব তো কুয়াশায় ডেকে আছে, শুধু চিতাটাই জ্বলছে, পিকু উত্তর দিল। তারা চিতার দিকে তাকিয়েছিল। শ্মশানে একটা প্রথা আছে, চিতা পুরোপুরি না নিবলে দেহ পুরানো শেষ হয় না। আর এই সুযোগ নাকি অনেকে এসে সব দেহের কিছু অংশ চুরি করে নেয়ার চেষ্টা করে, বিশেষ করে তান্ত্রিকরা। রাত যখন বাড়তে লাগলো, ইমেল ঠান্ডা তত জাঁকিয়ে বসলো। গড়িতে তখন প্রায় রাত 2:30। হঠাৎ করে এই শ্মশান থেকে দূরে নদীর দিক থেকে একটা ক্ষীণ কান্নার মতো শব্দ ভেসে এলো। প্রথমে তারা ভাবলো হয়তো শিয়ালের ডাক, কিন্তু কান্নার সুরটা ক্রমশ বাড়তে লাগলো। এটা কোনো পশুর ডাক নয়, একজন নারীর কান্নার মতো শোনাচ্ছে। কান্নাটা মাঝে মাঝে থমকে যাচ্ছে, আবার শুরু হচ্ছে, যেন কেউ প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে। সৌরভ আর পিকু বয়ে চুপসে গেল। শ্মশানের ওদিকে তো কোনো বস্তি নেই। সৌরভ, চল একবার দেখে আসি, পিকু ফিসফিস করে বলে। পাগল নাকি? শ্মশানে রাতে কোনো শব্দ শুনলে সেদিকে যেতে নেই, তুই চিতার দিকে নজর রাখ। সৌরভ টর্চের আলোটা চারদিকে ঘোরালো। আলোটা একটা ঘন কুয়াশার স্তূপ ভেদ করে যেতে পারছিল না। আলোটা চিতার কাছে ফেলতেই তারা একটা দৃশ্য দেখলো, যা তাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল। যেখানে চিতা জ্বলছে তার ঠিক উল্টো দিকে গাছের আড়াল থেকে একটা লম্বা রোগা ছায়া দ্রুত চিতার দিকে এগিয়ে আসছে। ছায়াটির হাঁটার সঙ্গী স্বাভাবিক নয়, যেন মাটিতে তার পা পড়ছে না। ওই দেখ, কেউ আসছে, সৌরভ চাপা গলায় বলে। পিকু তার হাতে থাকা লাঠিটা শক্ত করে ধরলো। তারা দেখলো ছায়াটা চিতার একদম কাছে চলে এসেছে। মনে হচ্ছে ছায়াটি জ্বলন্ত চিতা থেকে কিছু একটা তুলে নেওয়ার চেষ্টা করছে। সৌরভ সঙ্গে সঙ্গে জুড়ে চিৎকার করে টর্চটা ছায়াটির দিকে তাক করলো। কে ওখানে? কি চাস? টর্চের তীব্র আলো সেই ছায়াটা উপরে পড়তে ছায়াটা এক লম্হায় হাওয়া হয়ে গেল। টর্চের তীব্র আলো সেই ছায়াটার উপর পড়তে ছায়াটা এক লহমায় হাওয়া হয়ে গেল। তাদের চোখের সামনে মুহূর্তের মধ্যে কেউ যেন একটা দুয়ার মতো মিলিয়ে গেল। বয়ে কাঁপতে কাঁপতে তারা চিতার কাছে এগিয়ে গেল। তারা দেখলো চিতাদাহ হতে থাকা দেহের মাথার অংশটা যেন একটু আলগা হয়ে আসছে। বোঝা গেল এই ছায়াটা কোনো মানুষ ছিল না, সে হয়তো তান্ত্রিক ক্রিয়ার জন্য দেহের অংশ চুরি করতে এসেছিল, বা তার চেয়ে ভয়ঙ্কর কিছু। তারা দুজন আরো কাছাকাছি বসে রইল। শীত আর ভয় মিলে তাদের শরীর একদম জমে যাচ্ছিল। রাত যখন আরো গভীর হলো, ঠিক তখন তাদের দুজনেরই মনে হলো কেউ তাদেরকে দেখছে। এটা শুধু মনে হওয়া নয়, তারা অনুভব করতে পারলো যে তাদের চারপাশ দিয়ে অদৃশ্যভাবে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। টিনের শেডের চারপাশ গাছপালার আড়ালে পুরো ছাইয়ের স্তূপের ওপর বহু সংখ্যক অস্তিত্ব যেন তাদের ঘিরে ধরেছে। তাদের মনে হলো শত শত ঠান্ডা চোখ তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো চোখ দৃশ্যমান নয়। চাপা ফিসফিস শব্দগুলো আবারও শুরু হলো, কিন্তু এবার শুধু তাদের নাম ধরে নয়। সেই শব্দগুলো ছিল একটা অজানা ভাষায় প্রার্থনা কিংবা মন্ত্রের মতো, যা তাদের কানে তালা লাগিয়ে দিচ্ছিল। তারা অনুভব করলো তাদের গাড়ে কেউ যেন ঠান্ডা আঙ্গুল দিয়ে স্পর্শ করলো। আতঙ্কে চোখ বন্ধ করে তারা সেই রাত কোনো মতে শেষ হওয়ার প্রার্থনা করতে লাগলো। তারা বুঝতে পারলো এই শ্মশান কখনো ঘুমায় না, এখানে কিছু শক্তি সবসময় জেগে থাকে। তাদের নজর সবসময় তাকে দাহ হতে থাকা দেহের দিকে এবং তাদের পাহারা দেওয়া মানুষগুলোর দিকে। সেই রাতে আর ভোরের আলো না ফুটা পর্যন্ত তারা নড়েনি। ভোরের প্রথম আলো শ্মশানে পড়তে সেই ফিসফিসানি, সেই অদৃশ্য ছায়াগুলো মিলিয়ে গেল, যেন রাতের অন্ধকার লুকিয়ে থাকা কোনো ভয়ঙ্কর শিকারী। সৌরভ আর পিকু এরপর আর কখনো কোনো মৃতদেহ পাহারা দিতে শ্মশানে যায়নি। ঘটনাটা ছিল এই পর্যন্তই। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। চার বন্ধু মিলে একটা দুঃসাহসিক পরিকল্পনা করছিল। শহরের কোলাহল থেকে দূরে গভীর জঙ্গলের মধ্যে বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে থাকা নিশি ডাক বাংলাতে তারা রাত কাটাবে। বাংলাটা নিয়ে নানান ভয়ঙ্কর গুজব ছিল।
বলা হতো এখানে এক সাহেব তার স্ত্রীকে খুন করে নিজে আত্মহত্যা করেছিল। সেই দম্পতির অতৃপ্ত আত্মা নাকি আজও এই বাংলাতে ঘুরে বেড়ায়। বাংলার পরিবেশ ছিল শ্বাসরুদ্ধকর। বাইরে ঘন জঙ্গল আর ভিতরে পুরনো আসবাবপত্র, দুলুর আস্তরণ। চার বন্ধু বাংলার মাঝে হাল করে ক্যাম্পিং করলো। রাত প্রায় 1টা। বাইরে পূর্ণিমার আলো গাছের পাতার ফাঁক দিয়ে আবছাভাবে বাংলার ভেতরে প্রবেশ করছে। চারজন গল্প করতে করতে হঠাৎ থেমে গেল। ঘরের কোণ থেকে একটা অদ্ভুত চাপা ফিসফিসানির শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু কোনো শব্দ বোঝা যাচ্ছে না। শুভ্র বয়ে কাঁপতে কাঁপতে বলে, কে কে- কে কথা বলছে? রিজু, যে এসব ভূত প্রেতে বিশ্বাস করে না। সে টর্চটা জ্বালিয়ে কোনটা পরীক্ষা করলো। কিছুই নেই, হয়তো হাওয়ায় পুরনো কাঠের শব্দ। সে জোর দিয়ে বলে, কিন্তু তারপর ফিসফিসানিটা তাদের চারপাশ থেকে আসতে শুরু করলো। দেয়াল থেকে, ছাদ থেকে, এমনকি মেঝের নিচ থেকেও। দীপ তার ব্যাগ থেকে একটা জলের বোতল বের করতেই দেখলো বোতলের ভেতর থেকে জলটা যেন টকবক করে ফুটছে, অথচ বোতলটা কিছুক্ষণ আগেও একদম স্বাভাবিক ছিল। বয়সে বোতলটা ফেলে দিল। পরক্ষণে হলঘরের দরজার বাইরে থেকে কেউ যেন খুব জোরে শ্বাস ফেলে। শব্দটা এতটা স্পষ্ট ছিল, মনে হলো লোকটা দরজার একদম ওপাশেই দাঁড়িয়ে আছে। অনিন্দা সাহস করে দরজা খুলতে যেতেই শুভ্র তাকে টেনে ধরলো। না, প্লিজ না, দরজা খুলিস না। মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে মানুষ নয়। দরজা খোলার আগেই দরজার বাইরে থেকে কেউ যেন তার নখ দিয়ে দরজার খুব জোরে আছড়ে কাটতে শুরু করলো। খসখস শব্দ আসতে শুরু করলো। সেই শব্দে মনে হলো দরজাটা ছিঁড়ে যাবে। এই শব্দ কোনো পশুর নয়, যেন কোনো তীব্র রাগের বহিঃপ্রকাশ। হঠাৎ আঁচড় কাটার শব্দ থেমে গেল। চারিদিকে আবার সেই হিমশীতল নীরবতা। শুভ্র, যে কিনা এতক্ষণ বয়ে কাঁপছিল, সে এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে তখন এক অপরিচিত হিংস্র দৃষ্টি। তার মুখ দিয়ে এক অচেনা ভারী আওয়াজ বেরিয়ে এলো, তা শুভ্রের গলায় নয়। তোমরা কেন এসেছো এখানে? আমি তোমাদের যেতে দিব না। শুভ্রের চোখে দুটি অস্বাভাবিকভাবে উজ্জ্বল হয়ে উঠছে। তার হাত পা যেন নিজের নিয়ন্ত্রণে নেই। অশরীরা আত্মাটা সম্ভবত শুভ্র শরীর অধিকার করেছে। রিজু আর দীপ বুঝে গেল বিপদটা কতটা মারাত্মক। তারা শুভ্রকে চেপে ধরতে যেতেই এমন জোরে চিৎকার করে উঠল যে তাদের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। বাংলার পুরনো জাল লণ্ঠনগুলো হঠাৎ দুলতে শুরু করলো। দেয়াল থেকে পুরনো পেন্টিংগুলো নিচে পড়তেই কাঁচ ভাঙ্গার শব্দ হলো। আর সেই সময় হলঘরের কোণে যেখানে ফিসফিস শুরু হয়েছিল, সেখানে স্পষ্ট দেখা গেল একটি আবছা রক্তমাখা নারী মূর্তি, সাহেবের মৃত স্ত্রী। নারী মূর্তিটি কোনো শব্দ না করে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো ছিল ভয়ানক শূন্য, যে জীবনের শেষ চিহ্নটুকু মুছে গেছে। তার উদ্দেশ্য ছিল স্পষ্ট, সাহেবের আত্মার সঙ্গে আসা বন্ধুদের শেষ করা। রিজু আর অনিন্দ আতঙ্কিত হয়ে শুভ্রকে কোনো মতে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। শুভ্রর শরীরটা তখন অস্বাভাবিকভাবে বেঁকে যাচ্ছিল এবং সে বিকৃত হাসি হাসতেছিল। চার বন্ধু প্রাণ বাঁচাতে হালঘরের একটা ভাঙ্গা জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে অন্ধকারে পড়ল। পিছনে পড়ে রইল শুভ্রর দেহের মধ্যে থাকা সেই সাহেবের আত্মার হিংস্র গর্জন এবং সেই রক্তমাখা নারী মূর্তির নীরব। তারা জঙ্গলের মধ্যে দিয়ে পাগলের মতো দৌড়াতে লাগলো। তারা জানে এই বাংলাতে যা ঘটেছে তা শুধু ভৌতিক নয়, তা ছিল সাক্ষাৎ মৃত্যুর আহ্বান। ভোরের আলো ফুটতেই যখন তারা গ্রামের রাস্তায় পৌঁছালো, তখন তারা দেখলো তারা তিনজনই আসছে, শুভ্র তাদের সঙ্গে নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও শুভ্রের কোনো সন্ধান মেলেনি। গ্রামবাসী বলে পূর্ণিমার রাতে আজও নাকি নিশির ডাক বাংলা থেকে একটা অপরিচিত পুরুষের হাসি আর এক নারীর কান্নার শব্দ ভেসে আসে। ঘটনাটি ছিল এই পর্যন্তই। এবার আমরা চলে যাচ্ছি লাস্ট অ্যান্ড শেষ ইমেইলে। গ্রামের শেষ প্রান্তে যে পুকুরটি ছিল তাকে সবাই শেওলা খাতাল বলতো। শুকনো ভাদ্র মাসেও এই পুকুরের জল কখনো পুরোপুরি শুকাতো না। আর এই পুকুর নিয়ে বহু ভয়ঙ্কর কথা প্রচলিত ছিল। বহু বছর আগে এক শাকচুন্নি এখানে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই জল কাউকে তার উপর দিয়ে হেঁটে যেতে দিত না। রতন আর মাধবকে পাশে গ্রাম থেকে রাত 3টা নাগাদ ফিরতে হচ্ছিল। শর্টকাট রাস্তাটা ছিল সেই শেওলা খাতালের মাঝখান দিয়ে। সেখানে জল তখন হাঁটু পর্যন্ত কমে এসেছে। যদিও তারা বয়ে এই রাস্তা এড়িয়ে চলে, কিন্তু মাঝরাতে আর অন্য কোনো উপায় ছিল না। তারা যখন পুকুরে হাঁটু সমান জলে নামলো, প্রথম অদ্ভুত জিনিসটা তারা অনুভব করলো। বাইরের বাতাস ঠান্ডা হলেও পুকুরের ভিতরের জলটা ছিল অস্বাভাবিকভাবে উষ্ণ, যেন পুকুরের গভীরে কেউ উনুনে আগুন জ্বালিয়ে রেখেছে। রতন প্রথমে বয়ে দাঁড়িয়ে গেল। মাধব, জলটা এমন গরম কেন? মাধবও অবাক হলো। মনে হচ্ছে কেউ যেন সদ্য স্নান করে গেল, গরম জলটা এখনো রয়েছে। তারা দুজনেই সতর্কভাবে হাঁটার চেষ্টা করছিল।
তারা তখন পুকুরের মাঝখানে। হঠাৎ তাদের মনে হলো পানি যেন হঠাৎ করেই কোমরের কাছে উঠে এলো, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। জল বাড়ছে কেন? রতন প্রায় চিৎকার করে উঠল, এখন তো বাটার সময়। তারা তড়িঘড়ি জল থেকে ডাঙ্গায় ওঠার জন্য পা চালাতে শুরু করলো, কিন্তু জলের স্তর বাড়তে বাড়তে তাদের বুক পর্যন্ত উঠে এলো। জলটা স্থির নয়, মনে হচ্ছে নিচ থেকে কেউ যেন জলটাকে উপরে ঠেলে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে মাধবের চোখ গেল জলের নিচে। চাঁদনির রাতের আবছা আলো সে দেখলো তার পা দুটো যেন জলের নিচে থাকা কোনো কিছু একটা ধরে ফেলেছে, কিন্তু সেটা কি তা সে দেখতে পাচ্ছে না। মাধব আতঙ্কে হিম হয়ে দাঁড়িয়ে গেল। আমার পা, আমার পা আটকে যাচ্ছে, কেউ আমাকে টেনে ধরছে। রতন তাড়াতাড়ি মাধবের হাত ধরতে যেতেই মাধবের মুখ দিয়ে এক বিপ্রস করুণ হাসি বেরিয়ে এলো। মাধবের শরীরটা যেন হঠাৎ শিথিল হয়ে গেল, তার চোখ দুটো শূন্য হয়ে গেল এবং সে রতনের হাত ছেড়ে দিল। সেই হাসিটা মাধবের ছিল না, মনে হলো সেই হাসিটা জল থেকে আসছে, সেই অভিশাপগ্রস্ত শাকচুন্নির হাসি। রতন দেখলো মাধবের শরীরটা ধীরে ধীরে জলের নিচে তলিয়ে যাচ্ছে। রতন চিৎকার করতে গিয়েও পারল না, কারণ তার মনে হলো তার গলাটা যেন কেউ চেপে ধরেছে। তারপর রতন তার পায়ে এক বরফের মতো ঠান্ডা স্পর্শ অনুভব করলো। স্পর্শটা শুধু ঠান্ডা নয়, সেটি অত্যন্ত শক্ত এবং সেটি তাকেও টেনে জলের গভীর নিতে যেতে চাইছে। সে অনুভব করলো জলটা এখন শুধু গরম নয়, বরং রক্তের মতো চটচটে হয়ে গেছে। সে কোনো মতে নিজেকে টেনে পায়ের দিকে ছুঁড়ে দিল। যখন সে কাদামাটি ধরে ডাঙ্গায় উঠল, তখন তার সারা শরীর টকটক করে কাঁপছে। সে আর পিছনে ফিরে তাকানোর সাহস পেল না। পরের দিন সকালে গ্রামের লোক সেই শেওলা খাতালের কাছে শুধু মাধবের ছেঁড়া জামাটা খুঁজে পেল। জলের গভীরতা তখন আবার স্বাভাবিক হাঁটু জলে নেমে এসেছে। আর সেই দিন থেকে গ্রামের মানুষ জানে শেওলা খাতালের হাঁটু জল কোনোদিনই নিরাপদ নয়, কারণ সেই জল তার নিশাচর অভিশাপ দিয়ে মানুষকে টেনে নিয়ে যায়। আর গভীর রাতে সেই জল আবার গরম হয়ে ওঠে, যেমন কোনো নতুন শিকার সে খুঁজে বেড়াচ্ছে। আজকের ঘটনাগুলো ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। আপনারা যদি আমাদের কাছে ঘটনা শেয়ার করতে চান তাহলে অবশ্যই mdrezaurrahmanraj07@gmail.com এই ইমেইলে আপনারা শেয়ার করতে পারেন, অথবা আমাদের অ্যাবাউট ইমেইল দেওয়া আছে, আপনারা সেখান থেকে ইমেল কালেক্ট করে ঘটনা শেয়ার করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, রাজভূত স্টুডিও FM ফেসবুক পেজে। সো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। ঘটনাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।